বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কার ও ব্র্যান্ডিং এর পরামর্শ বিদেশি কূটনীতিকদের। সংস্কারে কাজ চলছে জানালেন সালমান এফ রহমান। বাজারে চড়া দামে ভিড় বেড়েছে টিসিবির ট্রাকে। পণ্য সংকটে ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসা ব্যয় বাংলাদেশে। রোগীর পকেটের ব্যয় 68.5%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে নীতি সংস্কার ও ব্র্যান্ডিং এর পরামর্শ দিয়েছেন বিদেশি কূটনীতিক ও ব্যবসায়ীরা। বিদেশে বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রোববার রাজধানীর এক হোটেলে ফরেন ইনভেস্টর্স চেম্বারের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। গত এক যুগে দেশের জিডিপির আকার কয়েক গুণ বড় হয়েছে। বাড়তি বিনিয়োগ, রপ্তানি, কর্মসংস্থানের মাধ্যমে 2030 সালে মধ্যম আয় আর 2041 সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্য সরকারের। গবেষণা বলছে সে লক্ষ্য পূরণের জিডিপির অনুপাতে বিনিয়োগ 29.9 থেকে বাড়িয়ে নিতে হবে 46.9%, যেখানে বেসরকারি বিনিয়োগ হতে হবে জিডিপির 36.3% আর বিদেশি 3%। বাংলাদেশ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এ শক্তিকে কাজে লাগিয়ে বিনিয়োগের হার বাড়াতে নীতি সংস্কারের তাগিদ দেন বিদেশি কূটনীতিকরা। ব্যবসার জন্য দীর্ঘমেয়াদী, স্থিতিশীল এবং সহজ নীতি কাঠামো চায় বিনিয়োগকারীরা। বাংলাদেশের উচিত এই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার চালিয়ে যাওয়া। এদেশে ব্যবসা করা বিদেশিরা ব্যবসার পরিবেশ নিয়ে সন্তুষ্ট হলে তারাই বিনিয়োগকারী আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী সম্ভাবনা বিবেচনা করে এগ্রো বিজনেস, ডিজিটাল অর্থনীতি, সবুজ অর্থায়নকে গুরুত্ব দিয়ে ফরেন ইনভেস্টর্স চেম্বারের গবেষণা প্রতিবেদনকে সময়োপযোগী বলছেন নীতি নির্ধারকরা। বিনিয়োগকারীরা আমাদের জমি, নীতি কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা যাচাই করতে পারে। আমরা নীতি সংস্কারে জোর দিচ্ছি, আমলাতান্ত্রিক জটিলতাও কমানোর চেষ্টা করছি। সরকার বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দিয়ে লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সে অনুযায়ী রোড শো সহ বিভিন্ন ব্র্যান্ডিং এর কাজ চলছে। বিশ্বব্যাংক সহজে ব্যবসা সূচক প্রকাশ না করলে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে। এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিনিয়োগ বাড়াতে সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় ফরেন ইনভেস্টর্স চেম্বার। তাদের প্রত্যাশা নীতি সংস্কারের সুফল মাঠ পর্যায়েও কার্যকর হবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কিন্তু সংস্কারের কাজ অনেক দিন ধরেই চলছে, তো এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ আনতে মূল প্রতিবন্ধকতাগুলো কি কি আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আসলে বিনিয়োগ আনতে যে সংস্কার চলছে, আপনি যেটা বলছেন কথাটা সত্যি। সংস্কারের চেয়ে মানে আর তারও আগে আমি আরেকটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক এবং সামাজিক যে উন্নয়ন গত কয়েক দশকে, যেটার ভিত্তিতে বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশে অলরেডি পরিণত হয়েছে। বাংলাদেশের ডোমেস্টিক ইকোনমির সাইজ বাড়ছে, পারচেজিং পাওয়ার বাড়ছে, মিডল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সদস্য বাড়ছে পপুলেশনের মধ্যে। সবকিছু মিলিয়ে এবং বাংলাদেশের যে কম্পারেটিভ লেবার, সেটা তো এখনো আছেই আমাদের। এছাড়াও আরো অন্যান্য অনেক ধরনের অ্যাডভান্টেজ বাংলাদেশে আস্তে আস্তে এমার্জ করছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের ডোমেস্টিক মার্কেটের জন্য মার্কেট সিকিং এফডিআই অথবা বাংলাদেশকে ব্যবহার করে, তার এফিসিয়েন্সিকে ব্যবহার করে এক্সপোর্ট ওরিয়েন্টেড এফডিআই বাংলাদেশে আসা আরো অনেক বেশি হারে আসা উচিত ছিল। তো বাংলাদেশের যে অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন, তার সাথে সামঞ্জস্য রেখে এফডিআই বাড়েনি। অ্যাভারেজ 0.5% অফ জিডিপি, যেখানে আমরা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া বা ইন্ডিয়ায় এটা কয়েক পার্সেন্ট, ভিয়েতনামে 6%-এর উপরে অ্যাভারেজ যদি আমরা নেই গত 10 বছরে। তো এই না আসার কয়েকটা কারণ, যেটা আপনি প্রতিবন্ধকতা, আপনার কোয়েশ্চেন, যে এত সম্ভাবনা এবং এতটা স্ট্রেংথ থাকা সত্ত্বেও কেন এফডিআই আসছে না, এর প্রথম কারণ হলো আমাদের বিনিয়োগ পরিবেশ ধীরে ধীরে উন্নতি হচ্ছে, কিন্তু এর মধ্যে এখনো আমাদের একটা মধ্য আয় এবং বিশেষ করে উচ্চ মধ্য আয়ের দেশে যাওয়া এবং
2041 এর মধ্যে হাই ইনকাম কান্ট্রি, সেখানে যাওয়ার জন্য যে ধরনের বিনিয়োগ পরিবেশ দরকার সেটা আমাদের এখনো আসেনি। চেষ্টা চলছে, কিন্তু সেটার হয়তো গতিটা আরো বাড়াতে হবে, সেটাকে আরো টার্গেটেড করতে হবে। দ্বিতীয়ত আমাদের আপনি বিনিয়োগ এবং ট্রেড বা ট্রেডের যে কম্পিটিটিভনেস, এটা কিন্তু হ্যান্ড ইন হ্যান্ড যায়, মানে একটা আরেকটার সম্পূরক। তো আমাদের দেশে ট্রেড পলিসি এবং ট্রেড ফ্যাসিলিটেশনে এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আমাদের ট্যারিফের হার এখনো সাউথ এশিয়া বা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট, যার ফলে যারা বিদেশি বিনিয়োগকারী তারা এখানে ব্যবসা সেট আপ করে, তাদের যে র মেটেরিয়ালস, মেশিনারিজ বা অন্যান্য ইনপুটস, সেগুলো অত্যন্ত উচ্চ শুল্ক হারে বাংলাদেশে এনে তারা কম্পিটিটিভ হয় না। আমাদের ট্রেড ফ্যাসিলিটেশনে এখনো বর্ডার ক্লিয়ারেন্সে অন্যান্য অনেক দেশের তুলনায় জটিলতা বা সময়টা বেশি লাগে। সেখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায়, আমি আশা করছি সে প্রতিবন্ধকতাটাও বেশ কিছুটা কমে আসবে। এবং তার সাথে আমাদের যেটা ইস্যু, সেটা হলো কমার্শিয়াল ডিসপিউট রেজলিউশনে এখনো বাংলাদেশে সময় অনেক বেশি লাগে, অনিশ্চয়তাটাও অনেক বেশি। সেখানে অল্টারনেট ডিসপিউট রেজলিউশন যদি আমরা খুব দ্রুত আনতে পারি, কমার্শিয়াল কোর্টস এর কমার্শিয়াল বেঞ্চ সেগুলোকে আরো খুব দ্রুত আনতে পারি, তাহলে হয়তো আমাদের এফডিআই এর এই প্রতিবন্ধকতাগুলো খুব দ্রুত দূর হবে। মাসুদ রিয়াজ, আপনার কাছে জানতে চাইবো, আপনি সম্ভাবনার কথা বললেন, বিনিয়োগ সম্ভাবনার কথা। তো পুরো বিশ্ব কিন্তু এরই মধ্যে করোনা সংকট অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে। তো বিনিয়োগ সম্ভাবনা যেখানে চীন এবং ভিয়েতনাম আছে, তাদের পাশাপাশি বাংলাদেশকে কেন বেছে নেবে? বাংলাদেশে বিনিয়োগের জন্য কেন আসবে অন্য সব দেশগুলো? জি, খুব ভালো একটা প্রশ্ন। সেটাই আমি বলছিলাম যে বাংলাদেশের আসার কারণটা হলো আমাদের এই যে আমরা এই মিডল জার্নি টু মিডল ইনকাম, সেই আমরা 5 দশকের মধ্যে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। এবং এটা করতে গিয়ে আমাদের কিন্তু যে স্ট্রেংথ গুলো হয়েছে, তার কয়েকটা আপনাকে এক্সাম্পল বলি। আমাদের জিডিপি বেড়েছে প্রায় 35 গুণ এই 5 দশকে। পার ক্যাপিটা ইনকাম বেড়েছে প্রায় 18 গুণ। আমাদের ট্রেড জিডিপি বেড়ে গেছে প্রায় ডাবল, 17-18 থেকে 35-37% চলে এসছে। আমাদের এর মধ্যে আমরা কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টেও আমরা আমাদের সাউথ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো করেছি, যার ফলে এবং আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আজকে কয়েক দশক ধরেই খুব একটা শক্তিশালী পর্যায়ে আছে। তো এগুলোর সাথে সাথে এই যে ওভারঅল যে ডেভেলপমেন্ট স্ট্রেংথ, তার সাথে সাথে আমাদের ইন্টারনাল মার্কেটের ক্ষমতা, এই যে 18 গুণ যে আমার পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পেয়েছে এখন $2550 লেটেস্ট বিবিএস ফিগার অনুযায়ী, সেটা কিন্তু ইন্ডিয়ার চেয়েও একটু বেশি। এবং এর ভিত্তিতে আমাদের যে পারচেজিং পাওয়ার এবং কনজাম্পশন, সেটা কিন্তু অনেক ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের 2023 বা 24 সালের মধ্যে যেটাকে বলা হয় অ্যাফ্লুয়েন্ট এন্ড মিডল ক্লাস সেগমেন্ট অফ দ্য পপুলেশন, সেটা প্রায় 3.5 কোটিতে পরিণত হবে, যারা যে কোনো ধরনের মাঝারি থেকে লাক্সারি প্রোডাক্ট সেগুলো তারা প্রচুর ব্যয় করবেন সেই সব প্রোডাক্টে। সেটা কিন্তু অনেক দেশের পপুলেশনের সমান, ইউরোপিয়ান বা ইস্ট এশিয়ান কান্ট্রি। তো এইগুলোর কারণে এবং তার সাথে আমাদের যে কম্পিটিটিভনেস, পার্টিকুলারলি লেবার কম্পিটিটিভনেস রয়ে গেছে, সেটাকে ব্যবহার করে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন আপনারা জানেন, সেটাকে ব্যবহার করে আমাদের দেশ থেকে পণ্য বানিয়ে অন্য দেশে এক্সপোর্ট করা, এইটাও কিন্তু একটা বড় ভ্যালু প্রপোজিশন আমাদের দেশে। আর তার সাথে যোগ হয়েছে কয়েকটা সেক্টরের স্ট্রেংথ। আরএমজির স্ট্রেংথ আমরা সবাই জানি, পৃথিবীতে দ্বিতীয় আমরা, এবং আমরা অত্যন্ত একটা শক্তিশালী অবস্থায় আছি। তার সাথে আমাদের এগ্রিকালচারকে এগ্রি বিজনেসের দিকে নিয়ে যাওয়া, সেখানে আমাদের আরবান পপুলেশন বাড়ছে, আমাদের এগ্রি বিজনেস সাপ্লাই চেইনটা যেটা অত্যন্ত শক্তিশালী ভাবে আমাদের বাংলাদেশে ছড়িয়ে আছে, তার সাথে ডিজিটাল ইকোনমির জন্য যে ফাউন্ডেশনস, আমাদের ডিজিটাল বাংলাদেশের কারণে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ডিজিটাল সেন্টার্স পুরো পৃথিবী, পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমাদের 16% অনলাইন ওয়ার্কার পৃথিবীর ফ্রিল্যান্স ওয়ার্কার বাংলাদেশ থেকে। সো একটা বড় স্কিলড আইটি ওয়ার্কফোর্সও আছে। এগুলো প্রতিটাই একটা বড় স্ট্রেংথ আমাদের জন্য। এই বিষয়গুলো যদি আমরা কাজে লাগাতে পারি, সেইভাবে আমরা আশা করতে পারি যে আমাদের দেশে বিদেশে বিনিয়োগ বেশ ভালোই বাড়বে। মাসুদ রিয়াজ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাজারে সব জিনিসপত্রের দামই চড়া, তাই কিছুটা কম দামে সয়াবিন তেল, ডাল, চিনি কিনতে শেষ ভরসা টিসিবি ট্রাক। কিন্তু সেখানেও রয়েছে সংকট, পণ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। তারপরও শীঘ্রই পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি।
রাজধানীর ফার্মগেটে প্রথমবার টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে এসেছেন স্কুল শিক্ষিকা সেলিন রোজারিও। বাজারে দাম বেশি, তাই এখানে এসেছেন। এর আগে 2 দিন এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন। আমি একজন স্কুল টিচার, এখন স্কুলেরও অবস্থা খারাপ, তাই ভাবলাম এখান থেকে নিলে দোকানে থেকে তো কিছুটা সেভ হবে। আমি আরো 2-1 দিন আসছি, কিন্তু আমি সিরিয়ালেই ঢুকতে পারি না। টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা যাচ্ছে 110 টাকায়, ডালের কেজি 60 টাকা, চিনি 55 আর পেঁয়াজ মিলছে 30 টাকা কেজি দরে। সম্প্রতি টিসিবি পণ্যের কিছুটা দাম বাড়ালেও সকাল থেকে ভিড় করেন ক্রেতারা। বাজারে অনেক উগ্রগতির, বাজারটা সরকার নিয়ন্ত্রণ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। ব্যবসায়ীদের স্বার্থ দেখি, জনগণের স্বার্থ তো দেখা যায় না। আমরা কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি যাতে মানুষ যারা একটু সীমাবদ্ধতার মধ্যে আছে তারা যাতে এই ভর্তুকি মূল্যের পণ্যটা পায় এবং তারা যাতে একটু সাশ্রয়ী হয়। ব্যাপক চাহিদা থাকলেও আপাতত পণ্য সরবরাহ বাড়াবে না টিসিবি। সংস্থাটি জানায় রোজার চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের বিক্রি বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই, কারণ সামনে রমজান এবং রমজানের প্রিপারেশনটা চলছে। রমজানের জন্য পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তি সংক্রান্ত কার্যক্রম চলছে বিধায় আপাতত আর এক্সেস কোনো বিক্রি করে। তবে আমরা এই বিক্রির কার্যক্রমটাকে নিয়মিত মানে কন্টিনিউয়াসলি, অর্থাৎ মাসের শেষে হয়তো 2-4 দিন বিরতি দিয়ে আবার পরের মাসে শুরু করব। বর্তমানে রাজধানীতে 60টি সহ সারা দেশে 450 ট্রাকে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যক্তিগত চিকিৎসার ব্যয় বাংলাদেশে। স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের গবেষণায় উঠে এসেছে, চিকিৎসার জন্য একজন রোগীকে নিজ পকেট থেকে ব্যয় করতে হচ্ছে 68.50% অর্থ, যার বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে। ব্যয় বাড়ার কারণে প্রয়োজন থাকলেও চিকিৎসা নিতে পারে না 16% রোগী। চিকিৎসা ব্যয় অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ার কারণে বছরে 86 লাখ মানুষ দরিদ্র হচ্ছে বলেও গবেষণায় উঠে এসেছে। এতে বলা হয়, একজন রোগীকে সবচেয়ে বেশি 64% টাকা ব্যয় করতে হয় ওষুধ কিনতে। হাসপাতালের ইনডোর ও আউটডোরে সেবা নেওয়ার ক্ষেত্রে 23% এবং পরীক্ষা নিরীক্ষায় ব্যয় হয় 8% অর্থ। গবেষণায় জানানো হয়, 2012 সালেও রোগীর নিজ পকেট থেকে ব্যয় ছিল 64%। 2032 সালে এই ব্যয় 32% নামিয়ে আনতে কৌশলপত্র নেওয়া হলেও তা দিন দিন বাড়ছেই। কারখানা নির্মাণে প্রস্তুত দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের 2560 একর জমি জাপানিদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও 840 একর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা জানিয়েছে, জানুয়ারিতে শুরু হচ্ছে কারখানা নির্মাণ। এখানেই বিনিয়োগ করেছে গাড়ি তৈরির কারখানা সহ শখানেক জাপানি কোম্পানি। নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার উদ্যোগ নেওয়া হয় 2013 সালে। সম্ভাব্যতা যাচাই, জমি অধিগ্রহণ সহ নানা আইনি প্রক্রিয়ার পাশাপাশি হলি আর্টিজান হামলা এবং করোনার ধাক্কা পেছনে ফেলে এগিয়ে চলছে কর্মযজ্ঞ, যার নেতৃত্বে জাপানের বিখ্যাত সুমিতম কর্পোরেশন। 1000 একর এই জমির প্রকল্পে অধিগ্রহণ হয়েছে 620 একর, যার 160 একরে এরই মধ্যে কারখানা নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। বেজা জানিয়েছে, এই জমির জন্য এরই মধ্যে 22 উদ্যোক্তার তালিকা করেছে জাপান। ভূমি উন্নয়নের পাশাপাশি চলছে অভ্যন্তরীণ সড়ক নির্মাণ ও গ্যাস বিদ্যুৎ সংযোগের কাজ। 22টি প্রতিষ্ঠানকে তারা জায়গাগুলি বরাদ্দ দিবে, সে তালিকাও তাদের কাছে রেডি। এবং এই জমিটি পাওয়ার পরে জানুয়ারি থেকে যা বিনিয়োগকারী তারা এখানে বিনিয়োগ করবেন এবং আশা করা যায় যেহেতু 1 বছরের মধ্যে তারা এখানে প্রোডাকশানে যাবে। এবং বাকি যে জায়গাটি প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের দেওয়ার কথা, সেই জায়গা অ্যাকুইজিশন চলছে। দেশের প্রথম G2G অর্থনৈতিক অঞ্চল নির্মাণে প্রায় 2500 কোটি টাকা বিনিয়োগ করছে বেজা, আর জাপানের সুমিতম করছে প্রায় 5000 কোটি। এ প্রকল্পে বেজার শেয়ার 30%, বাকিটা সুমিতমর। বাংলাদেশে জাপানি গাড়ির চাহিদা বিবেচনায় এখানে অটোমোবাইল কারখানা করতে চায় দেশটি। পাশাপাশি ইলেকট্রনিক্স, টেক্সটাইল সহ বিভিন্ন খাতে আসবে বিনিয়োগ। জাপান যদি আমাদের এখানে এইভাবে বিনিয়োগ করেন, তাহলে অন্যান্য যে সমস্ত বিনিয়োগকারী রয়েছে তারাও বুঝবে যে বাংলাদেশ আসলে বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। ভারতের সাথে আমাদের G2G ভিত্তিতে একটি জোন হচ্ছে, তারপরে চায়নার সাথে যে ইকোনমিক যে জোন হচ্ছে। জাপানিদের জন্য আরও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে। 1000 একর জমির এই অঞ্চল হবে মূলত জেটি ও কন্টেইনার জোন। এর সম্ভাব্যতা যাচাই করছে জাপানের সজিত কর্পোরেশন। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিক্রয়.কমে কম দামে মোবাইল ফোন, পুরনো গাড়ি সহ বিদেশি পণ্যের চটাকদার বিজ্ঞাপন। তারপর কুরিয়ারে ভুয়া চালানের কপি, ছবি পাঠিয়ে আগাম টাকা নেওয়া হতো মোবাইল ব্যাংকিংয়ে। প্রতারক চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করে এসব কথা জানাচ্ছেন গোয়েন্দারা। এদের বিরুদ্ধে আছে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। সিম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং বই আর সিল, গ্রাহক প্রতারণায় এগুলো কাজে লাগাতো চক্রটি। বিক্রয়.কমে কম দামে পণ্যের বিজ্ঞাপন দিয়ে আগেই নেওয়া হতো টাকা। ভুক্তভোগীরা বলছেন কুরিয়ারে পণ্য পাঠাবে, তাই আগেই দাবি করতো টাকা। কুরিয়ারওয়ালার সাথে কথা বলে দিয়েছে, কুরিয়ারওয়ালা বলছে যে হ্যাঁ আমি ফোন পাইছি, তো ফোন ফ্রেশ আছে এবং বক্সটাও আছে, আপনি 48 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। মানে কোনো নাম্বারে আমি করতে পারতেছি না। পরে আমাদের লোকাল ইয়াতে গেলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেলাম, গিয়ে বলতেছি যে দেখালাম, পরে বলছে আসলে তো এরকম কোনো রিসিভ আমাদের এখানে হয় না। আগাম টাকা নেয়ার পর কুরিয়ারে ডেলিভারি স্লিপের ছবি পাঠাতো গ্রাহকদের, সিলে ব্যবহার করত নিজেদের নম্বর। এ ঘটনায় চক্রটির 3 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিম। আমরা আমাদের প্রাথমিক তদন্তে যেটা দেখেছি, এই প্রতারকরা প্রায় 30-35 হাজার টাকার বিনিময়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে দালালের মাধ্যমে তারা এই করতো, এই আপনার এই বইগুলি কিনতো। তো এইটাও আসলে ভুয়া ছিল, তারা সিলটুকুও বানিয়েছে, এরকম ভুয়া সিল বানিয়েছে। গোয়েন্দারা বলছেন মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিত তারা, আর সেসব অ্যাকাউন্ট খোলা হতো সাধারণ গ্রামবাসীর এনআইডি দিয়ে। ফোনের সিমগুলোর নিবন্ধনও ভুয়া। বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য অনেকগুলি এই প্ল্যাটফর্ম এখানে ইউজ করেছে। এখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বই, সিম কার্ড জোগাড় করেছে যারা সিম বিক্রি করে, এবং যারা সার্ভিস হোল্ডার তাদের অ্যাকাউন্ট নাম্বার, তাদের আইডি নাম্বার নিয়ে তার একটা বিশ্বাসযোগ্যতার মাধ্যমে এই ধরনের প্রতারণার কাজ করছে এবং বেশ টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারক চক্রটির সঙ্গে বিক্রয়.কম ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। এই মামলার তদন্তের স্বার্থে আমরা কিন্তু এটা নিয়েও কাজ করব, কিভাবে বইগুলি তারা প্রতারকদের কাছে বিক্রি করেছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।